গিন্নি, ও গিন্নি, আরে বলি মাথায় দেওয়া তেলটা কোথায় রাখলে গো? আমার তো চান করার সময় চলে যাচ্ছে, রাজসভায় সেই দেরি, লজ্জা একেবারে মাথা কাটা যায় গিন্নি। বলি চোখে কি নেবা হয়েছে? হ্যাঁ, দাওয়াই রাখা আছে, দেখতে পাও না? দেখেছি দেখেছি, ওই তো দাওয়ার বাঁশের পাশে এমন ভাবে রাখা আছে যেন চোরে চুরি করে নিয়ে যাবে। হ্যাঁ, চোরেরও তো একটা মান সম্মান আছে নাকি? ওই তো চুরের বাহার, তার তেল আবার লুকিয়ে রাখতে হবে। হ্যাঁ, এখন থেকে ঘাটেই রেখে এসো, ভূত পেতনিও ছুঁয়ে দেখবে না। হ্যাঁ, বাহ, তেলটা বেশ ভালো তো গিন্নি, বেশ চটচটে আঠা আঠা। কি দিয়ে বানালে গো গিন্নি? একি তুমি তেল ছেড়ে আঠা মাথায় মাখছো কেন? এর মাথাটা যে একেবারে গেছে গো। এই আঠা এখন কি করে তুলি? চুলগুলো তো দলা পাকিয়ে গেছে। তোমার চোখে নেবা জানি, কিন্তু বুদ্ধিটাও কি শুকিয়ে গেছে? হায় ভগবান, এই অদ্ভুত লোকটাকে নিয়ে আমি কি করবো? আমি কি করলাম? তুমিই তো বললে ওইখানে রাখা আছে, আমি দেখলাম হ্যাঁ ঠিক কথাই বলেছো, ওইখানেই রাখা আছে দুটো শিশি, আমি একটা শিশি খুলে মাথায় মাখলাম, এখন তুমি বলছো ওটা তেল নয় ওটা আঠা, কিন্তু আমার কি দোষ? মাথায় মাখার সময় বুঝলে না ওটা তেল নয় আঠা, এখন দোষ দিচ্ছ আমায়? তবে একটা কথা ঠিকই বলেছো, দোষ আমারই, নইলে এমন একটা বোকা লোকের গলায় মালা দিলাম কেন? এবার দেখবে আমার মাথা থেকে যে যে বুদ্ধিগুলি ঝুলেছিল সেগুলোকে কিভাবে আঠা দিয়ে জোড়া লাগিয়ে দিয়েছি। আর আমাকে বোকা বলতে পারবে না, এখন থেকে এমন চালাকি করব যে তুমিও ধরতে পারবে না। আমি চললাম চান করতে। মন্ত্রী, রাজা কৃষ্ণচন্দ্র সম্পর্কে তুমি যা যা জানো তা আমাকে জানাও তো। মহারাজের অজানা কিছুই নেই, তবু মহারাজ যখন জানতে চাইছেন তখন বলি। শুনেছি তিনি খুব দয়ালু, তার প্রচুর ধনরত্ন আছে। হ্যাঁ, ব্যাস ব্যাস ব্যাস, আর কিছু জানতে চাই না। তার যে প্রচুর ধনরত্ন আছে তা কি তুমি নিশ্চিত করে জানো? একেবারে নিশ্চিত করে জানি, যে কোনো কারণেই হোক তার হাতে প্রভূত ধন রত্নাদি গচ্ছিত আছে। তার কত পরিমাপ তা তিনি নিজেই জানেন না। মন্ত্রী, তুমি তো জানো রাজকোষের অবস্থা মোটেই ভালো নয়, প্রায় শূন্য হয়ে গেছে। এই অবস্থায় অন্য কোনো উপায়ে রাজকোষে ধনরত্ন আমায় বাড়াতে হবে। অনেক দিন ধরেই আমার ইচ্ছে কৃষ্ণনগরে সিংহাসন দখল করি, কিন্তু তা আর হয়ে উঠছে না। রাজ্য অধিকারের ঝক্কি কি কম? তার চাইতে চেষ্টা করে দেখি রাজার ধনরত্ন কিভাবে দখল করা যায়। হ্যাঁ, এটা তুমি ঠিক কথাই বলেছ। ধনরত্নগুলো হাতিয়ে নিলেই তো ব্যাস ল্যাটা চুকে গেল। হ্যাঁ, কিন্তু তা সেটা কি করে সম্ভব? তার উপায় তুমি বার করো তো দেখি। একটা উপায় মাথায় আসছে মহারাজ। মানে আমরা যদি চারজন ভিক্ষুকের ছদ্মবেশে সশস্ত্র হয়ে রাজা কৃষ্ণচন্দ্রের কাছে আশ্রয় চাই, আমি নিশ্চিত তিনি ফিরিয়ে দেবেন না। একবার আশ্রয় পেলেই আমাদের অর্ধেক কাজ শেষ হয়ে যাবে। হ্যাঁ, আমরা রাজার অতিথিশালায় থাকবো, তারপর আমাদের লুকোনো অস্ত্র বার করে একদিন পুরো রাজসভাটাকে বন্দি করে ফেলবো। তারপর রাজাকে বাধ্য করব রত্ন ঘরের রাস্তা বলে দিতে। রাজা বাধ্য হবেন, ব্যাস আমরা তার সম্পদ লুট করে দেশে ফিরে আসবো। কেউ জানতেও পারবে না, বুঝতেও পারবে না। মহারাজ, রাজ্য জয় করার চাইতে অনেক সহজ সম্পদ কেড়ে নেওয়া। হ্যাঁ, গোপাল, তোমার মাথার পিছনে চুলের একই অবস্থা হয়েছে। কাক কি ডিম পেয়েছে নাকি? ডিমগুলি ঢেকে রাখার জন্য চুলে কি লাগিয়েছো? ডিমের তেল? না, আসলে গিন্নি রোজই বলে আমার মাথা থেকে বুদ্ধিগুলি বেরিয়ে নাকি চুলের পাশে ঝুলছে, তাই একটু আঠা দিয়ে আটকে রেখেছি মন্ত্রী মশাই। চমৎকার বুদ্ধি বার করেছো তো। তা যে বুদ্ধি দিয়ে তুমি আঠা দিয়ে মাথায় বুদ্ধি লাগিয়ে রাখো, সেই বুদ্ধিটা তখন কোথায় ছিল? সেই বুদ্ধিগুলি আমি হাতেই রাখি, তাও আঠা দিয়ে আটকে। দেখুন দেখুন আমার হাতটা কেমন চটচট করছে। গোপালের এই বুদ্ধি আঠা দিয়ে আটকে দেওয়াটা দেখে কি এটাই প্রমাণিত হলো যে গোপালের এককালে বুদ্ধি ছিল? মন্ত্রী, বুদ্ধিমানদের বুদ্ধি আঠা দিয়ে আটকে রাখতে হয় না, ঠিক সময় মতো তা প্রকাশিত হয়।
মহারাজ, যার ল্যাজ আছে সে কিছুতেই ল্যাজ লুকোতে পারবে না, আর যার ল্যাজ নেই সে আমরণ চেষ্টা করেও তার ল্যাজ বার করতে পারবে না মহারাজ। মহারাজ, গোপালের অর্ধেক কথার মানে আমি বুঝতে পারি না। আপনি আমায় বলুন না, এইমাত্র গোপাল যা বলল তাতে কি আমাকে অপমান করা হলো? না রে বাবা না, গোপাল সব সময় তোমাকে অপমান করে না, মাঝে মাঝে করে। না, ল্যাজ নিয়ে কি একটা কথা বলছিল, সেটা কার ল্যাজ মহারাজ? নিজের ল্যাজ নিজেই চিনে নিন মন্ত্রী মশাই। মহারাজ, আপনাকে রানীমাও চিনতে পারবেন না। মনে হচ্ছে কতদিন খেতে পাননি। জীবনের উপর দিয়ে কত ঝড় বয়ে গেছে। আপনি যে একজন মহারাজ তা কেউ বলবেই না। হ্যাঁ, এই কথাটাই তুমি অন্য সময় বললে তোমার গর্দান আমি এক্ষুনি নিয়ে নিতাম, কিন্তু আমি সহ্য করে গেলাম, কারণ এই বেশেই আমাদের কিছুদিন থাকতে হবে। আমিও মহারাজ সেই সুযোগে আপনাকে দুটো কথা শুনিয়ে দিলাম। আসলে আমি আপনার ছদ্মবেশের প্রশংসাই করলাম, সেটা তো মেনে নেবেন। হ্যাঁ, তোমার যে এত বুদ্ধি তা তো আগে জানতাম না। ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা তোমার স্বভাব নয়, পারো না, তবে তোমার সাহস আছে। রাজাকে মুখের ওপর কথা বলা আপনাকে ভিখিরি মনে হচ্ছে, সত্যি সাহসের কাজ বটে। চিন্তা করো না, সফল হয়ে ফিরে আসলে তোমার মাসোহারাটা আমি বাড়িয়ে দেব। মহারাজকে ভিখারির মতো লাগছে বললে যদি আমার মাসোহারাটা বেড়ে যায়, তবে প্রত্যেক দিন আমি এই কথাটা আপনাকে বলতে পারি, যদি আপনি অনুমতি দেন। আমি তোমায় অনুমতি দিলাম, তবে সবার সামনে নয়, কেউ শুনে ফেললে খুব লজ্জা পেয়ে যাব। আগে এখন কাজটা করে ফেলি, বুঝলে? আর সময় নেই। আর হ্যাঁ, তোমাকেও খুব ভালো মানিয়েছে, মনে হচ্ছে একেবারে শ্মশান থেকে উঠে এসেছো। আপনি মহানুভব মহারাজ। কথায় কথায় আমাদের অস্ত্রশস্ত্র নিতে যেন ভুল না হয়। ঝোলার মধ্যে ওগুলো ভরে নিয়েছো তো? সে আর বলতে মহারাজ, ওগুলোর ব্যবস্থা আগেই করে নিয়েছি, চিন্তা করবেন না। অস্ত্রগুলি সব আমার হেফাজতে রেখেছি, ও নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। হ্যাঁ, আমরা একা যাচ্ছি নাকি? হ্যাঁ, সেটা তো খুবই ভয়ের কাজ হবে। সঙ্গে কারা যাবে? সেরা দুজন অস্ত্রধারী ছদ্মবেশে, ওদের কাছে অস্ত্র থাকবে। যাক, নিশ্চিন্ত হওয়া গেল। চলো এখন রওনা হই। যথা আজ্ঞা মহারাজ। মহারাজ, গোপাল কিন্তু নিজেই স্বীকার করেছে যে ওর ল্যাজ আছে। কেন কেন কেন, তোমার নেই বলে মন খারাপ করছে নাকি? আসলে গোপালের কিছু আছে যা আমাদের নেই, তা মেনে নি কি করে মহারাজ? গোপালের বুদ্ধি আছে, তোমার নেই, এই কথাটা তুমি মানতে পারবে তো? একদম মানবেন না মন্ত্রী মশাই, বুদ্ধিতে আমি আপনার নখের যোগ্যও নই। তবে তবে কিনা বুদ্ধি দু প্রকার, একটা সুবুদ্ধি আর একটা কুবুদ্ধি। তা আপনার মাথায় কি আছে সেটা তো আমি জানি না। মহারাজ, আপনার সামনেই গোপাল বলেছে যে আমার মাথায় কি বুদ্ধি আছে সে ওটা জানে না। কু না সু, কোনটার অধিকারী আমি সেটাও ও জানে না। একজন মন্ত্রীর মাথায় সবটাই যে সুবুদ্ধি থাকবে সেটারও কোনো মানে নেই। সুতরাং তোমার বুদ্ধিতে কিছুটা কুবুদ্ধি যে আছে সে ব্যাপারে কোনো সন্দেহ আমারও নেই। মহারাজ, গোপালের মাথায় তাহলে কোন ধরনের বুদ্ধি আছে বলে আপনার মনে হয়? গোপাল মন্ত্রীর কথার কোনো জবাব দেবে কি না দেবে না? মহারাজ, আমার মাথার বুদ্ধিগুলি এই কিছুক্ষণ আগে আঠা দিয়ে জোড়া লাগিয়েছি, এখনো ভালো করে আঠা জোড়েনি। এক্ষুনি কি করে বলি মহারাজ? যা রাস্তা, এসব রাস্তা দিয়ে তো একদিন ঘোড়ায় চড়ে এসেছেন, আজ পায়ে হাঁটতে খুব কষ্ট হচ্ছে না মহারাজ? বাঘ সিংহ তো এই জঙ্গলে মাঝে মধ্যেই রাস্তায় বেরিয়ে আসে, তাই জিজ্ঞাসা করছিলাম। আপনি ভয় পাচ্ছেন না তো? তোমার সাহস কিন্তু দিন দিন বেড়েই যাচ্ছে। ভেবো না 1 মাসে শীত যাবে, আমি কিন্তু তোমার গর্দান নেবই। তাহলে আরেকবার আমার গর্দান নিয়ে নিন মহারাজ। বাঘ সিংহকে বন্দি করতে গেলে এমনিতেই আমার মুন্ডুটা চলে যাবে,
তার চেয়ে আপনার হাতে গর্দান চলে যাওয়াটা বেশ আরামের হবে। বাক্সিংহ খেলে বড্ড লাগবে মহারাজ, চিবিয়ে খাবে তো। ওদের কি আশেপাশে দেখা যাচ্ছে নাকি? আরে আমি একজন রাজা, তা কি ওরা জানে না? জিজ্ঞেস করে আসবো। তাহলে কিন্তু আমার না ফেরার আশঙ্কা রয়েছে। মানে আপনি এখানে ওই দুজন লোককে নিয়ে একা থাকতে পারবেন তো? তাহলে তোমাকে আর কষ্ট করে যেতে হবে না, আমি বিশ্রাম নিই, তুমি আমাকে পাহারা দাও। সেটাই ভালো, গর্দান গেলে আমাদের সকলের যাবে। রাজবাড়ির কিছু অংশ মেরামত করতে হবে, বিশেষ করে অতিথিশালা, রান্নাঘর, এমনকি এই রাজসভা। কোনো কিছুই ঠিকঠাক নেই বলেই তো মনে হচ্ছে আমার। অতিথিশালাতে এখন কেউ নেই, কোনো অতিথি আসার সম্ভাবনাও নেই, তাই অতিথিশালা সারাবার কোনো দরকার নেই বলেই আমার মনে হয়। এ কি এরা কারা মন্ত্রী? তোমরা কারা, কোথা থেকে এসেছো, এখানে আসার কারণটাই বা কি? মহারাজ, আমরা সেই দূর দেশ থেকে এসেছি আপনার করুণার প্রত্যাশায়। আমার করুণার প্রত্যাশায়? দেখে তো মনে হচ্ছে বহুদিন খাওয়া হয়নি, মুখে চোখে অত্যাচারের চিহ্ন। তা তোমরা আমার রাজসভায় কেন এসেছো? লোকমুখে শুনেছি আপনি বড় দয়ালু মহানুভব, তাই আপনার কাছেই এসেছি। কেন 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 আমি তোমাদের জন্য কি করতে পারি? আমরা যেখানে থাকতাম সেখানকার রাজা খুব অত্যাচারী, আমাদের জমি জমা কেড়ে নিয়ে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। আমরা কতদিন যে কিছু খেতে পারিনি তা আপনাকে বলে বোঝাতে পারবো না। আমরা দেশ ছাড়ার আগে কিছুই আনতে পারিনি, এই সামান্য ঝোলা নিয়ে বেরিয়ে পড়েছি। এই দেখুন ঝোলার অবস্থা, পথে পথে ঘুরে কেমন মলিন হয়ে গেছে। কেমন একটা ঠং করে আওয়াজ শুনলে? সর্বহারা খেতে না পাওয়া চেহারাও তো এদের নয়, তবে এরা কারা? আমিও শুনেছি, এটা নিয়ে পরে কথা হবে। মহারাজ কি বলেন সেটা আগে শুনি। আচ্ছা তুমি কি বলো, মানে এদের কি আশ্রয় দেওয়া ঠিক হবে? মানে এদের তো চিনি না, জানিও না। না মহারাজ, আমার জানি কেমন কেমন লাগছে, মনে হয় ওদের আশ্রয় দেওয়া খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না। এটাই হচ্ছে গোপালের দোষ, সবাইকে সন্দেহের চোখে দেখা ঠিক নয়। আমরা দেখতেই পাচ্ছি এই লোকগুলোর কি চেহারা হয়েছে, এদের দেখে গোপালের মনে কি একটুও মায়া মমতা হচ্ছে না? বিজ্ঞানী তুমি কি বলো, এদের অতিথিশালায় থাকতে দেওয়া উচিত নাকি উচিত নয়? অচেনা অজানা কাউকে এই রাজবাড়ির অতিথিশালায় আশ্রয় দিলে ওই রাজার নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। ওই আর একজন এখানে জুটেছে। বিজ্ঞানী মশাই, এটা রাজসভা না গোপালের বাড়ির উঠোন যে সব গোপালের কথায় তোমায় সায় দিতে হবে? ঠিক আছে ঠিক আছে, এ নিয়ে তর্ক করে লাভ নেই। তবে আমি এই রাজ্যের রাজা, দরিদ্রের জন্য কিছু করা আমার কর্তব্যের মধ্যেই পড়ে। এক্ষেত্রে আমি এদের অতিথিশালায় থাকার ব্যবস্থা করছি। যতদিন না এদের কোনো কাজে লাগাতে পারি ততদিন ওরা এখানেই থাকবে। মহারাজ মহানুভব, আপনার কাছে আমাদের ঋণ শোধ করার কোনো রাস্তা থাকলে তা নিশ্চয়ই করব। দরিদ্রের সেবাই তো রাজার ধর্ম হওয়া উচিত। ঠিক আছে, ওরা রাজবাড়ির অতিথিশালাতেই থাকবে, নজর রাখার কাজে সুবিধে হবে। গোপাল, এই অতিথিদের ব্যাপারে আমারও সন্দেহ আছে। মনে হয় তুমি ঠিক কথাটাই বলছো। বিজ্ঞানী মশাই, আমার মন যা বলে তা আজ পর্যন্ত কোনোদিনও ভুল হয়নি। আমি ওই শব্দটা পেয়েছি বলেই সন্দেহ আরো প্রবল হলো। আসলে প্রথম থেকে আমার মনে হচ্ছিল এদের মধ্যে কোথাও যেন একটা মিথ্যে লুকিয়ে আছে। তোমার কথার সঙ্গে আমি একমত। আচ্ছা, ওই ঠং শব্দটা আসলে কিসের হতে পারে বলে তোমার মনে হয়? থালা বাটির আওয়াজ আমি জানি, গিন্নির দৌলতে কম থালা বাটি তো আমার মাথা লক্ষ্য করে ছোড়েননি, তাই এই শব্দটা আমি চিনি, এটা অন্য কিছুর শব্দ। সেটা কি হতে পারে বলে তোমার মনে হয়? আমার মনে হয় অস্ত্র। রাজসভায় থাকি বলেই অস্ত্রের আওয়াজটাও আমার খুব চেনা। সর্বনাশ, তবে তো আমাদের সমূহ বিপদ। মহারাজ যে কোনো মুহূর্তে আক্রান্ত হতে পারেন। সেটি হবার জো নেই। আমি একটা বুদ্ধি বার করেছি, কিন্তু দেওয়ালেরও কান আছে। আপনি বরং আমার কাছে আসুন, কানে কানে বলি। এই একদম তোমার মুখের কাছে কান নিয়ে গেলাম, এবার ফিসফিস করে বলো।
এত বোকা একটা রাজা আমি তো কখনো দেখিনি। আমাদের এক কথায় একেবারে অতিথিশালায় স্থান দিয়ে দিল। মহারাজ, উনি বোকা না হলে আমরা চালাক হতে পারতাম, হ্যাঁ? এটা ঠিক কথা বলেছো মন্ত্রী, কিন্তু আমাকে কি দেখেছো এরকম অচেনা কাউকে এভাবে আশ্রয় দিতে? না মহারাজ, আপনি চেনা লোককেই আশ্রয় দেন না, তা অচেনা কাউকে কিভাবে রাখবেন? তাহলে তুমিই বলো, কে বেশি বুদ্ধিমান, আমি না কৃষ্ণচন্দ্র? এ আপনি কার সঙ্গে তুলনা করছেন? সূর্যের সঙ্গে লম্ফের, হ্যাঁ? এটা একেবারে ঠিক কথা বলেছো। আমি সূর্য আর কৃষ্ণচন্দ্র হলো তেলের লম্ফ। যাক যাক, তোমার গর্দান নেওয়াটা তাহলে আপাতত স্থগিত রাখা হলো। এই দেখ, দুটো বালতি, এর মধ্যে বিজ্ঞানীর বানানো একটা তরল পদার্থ আছে। আমি এক্ষুনি বার হব, নিজের চোখে সব দেখে কি করতে হবে তা তোদের বলে দেব। তোরাও আমার সঙ্গে চল বালতি নিয়ে। সাবধান, বালতি থেকে তরলটা যেন পড়ে না যায়, সেদিকে খেয়াল রাখবি। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমরা কি রাজবাড়িতে যাচ্ছি? না হলে আবার কোথায় যাব? রাজবাড়িতেই তো বিপদ অপেক্ষা করে রয়েছে। ঠিক আছে দাদু। মহারাজ, এটাই সময়। প্রহরীরা সব ঘুমিয়ে পড়েছে। রাজা কৃষ্ণচন্দ্র নিশ্চয়ই শোবার ঘরে চলে গেছেন। রাজাকে বন্দি করার এটাই উপযুক্ত সময়। তাহলে আমাদের অস্ত্র শস্ত্র সব ঠিক আছে কিনা একবার পরীক্ষা করে নাও তো মন্ত্রী। রক্ষীদেরও তাই করতে বলো। তোরা এই তরল পদার্থটা ফেলে দিসনি তো? না না দাদু, এক ফোঁটাও মাটিতে ফেলিনি। এখন বললো কোন দিকে যাব? ওই 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 অতিথিশালার দিকে। তোরা চিনবি না, আমার সঙ্গে চল। আরে মন্ত্রী, এত দেরি করছো কেন? তুমি সব কাজই বড্ড ধীরে ধীরে করো। উফ, অস্ত্র পরীক্ষা করতে এতক্ষণ লাগে? তোমার জায়গায় সেনাপতিকে আনলে ভালো হতো। তাহলে ঠিকই আন্দাজ করেছিলাম। এরা কারা তা বুঝতে পারছি না ঠিকই, কিন্তু ওষুধ পড়লে ঠিক চিনতে পারবো। শোন গুলটে, ন্যাপলা, যেই এরা বেরোবে তোরা বালতির তরলটা ওদের মাথায় ঢেলে দিবি। আরে তোমার অস্ত্র পরীক্ষা হলো, এবার চলো রাজাকে বন্দি করে ফেলি। হ্যাঁ, আমার পরীক্ষা হয়ে গেছে। এবার চলুন আমরা ওই দরজা সাবধানে খুলে বাইরে গিয়ে দাঁড়াই। গুলটে, ন্যাপলা, ওরা দরজা খুলে ফেলছে বলে শুনলাম। বাইরে এলেই তোরা ঢালবি। আমি কিন্তু দরজা খুলছি, আপনি আমার পিছনে পিছনে আসুন। না না, আমি আগে যাব। মনে রেখো, আমি রাজা, আমি যাব তোমার পেছনে, এটা হতেই পারে না। ওরা দরজায় পা দিলেই বালতির তরল ওদের গায়ে দিবি, বুঝলি? এই আমি দরজার বাইরে পা রাখলাম, তুমি আমার ঠিক পেছনে দাঁড়াও। উল্টে, এবার ঢেলে দে। এ কি আমার মাথায় কে যেন কিছু ঢাললো? আরে আমি তো মাটি থেকে পাই তুলতে পারছি না। কি হলো মন্ত্রী? আরে আরে, আমারও তো সেই একই অবস্থা। কি ভুতুরে অবস্থা রে! নড়তে চড়তে পারছি না তো। এখন কি করব? আমার ইচ্ছে করছে এখানেই তোমার গর্দান নেই, কিন্তু হাতটাই তো তুলতে পারছি না। কি করে তোমার মুন্ডুচ্ছেদ করব? তোমার বুদ্ধিটা নেওয়াই আমার ভুল হয়েছে দেখছি। ন্যাপলা, গুলটে, এক্ষুনি মহারাজকে খবর দিতে হবে। চল দৌড় লাগাই। তাই করি, চলো। তুমি একটা গর্ধ, মরকট, বলদ, মোষ। আমি তোমাকে মন্ত্রী পদ থেকে বরখাস্ত করলাম। মহারাজ, 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 তাড়াতাড়ি বাইরে আসুন। বামাল সমেত ডাকাত ধরেছে। কি ব্যাপার গোপাল, এত রাতে? যাদেরকে আপনি ভিখারি ভেবে আশ্রয় দিয়েছিলেন তারা ধরা পড়েছে, দেখবেন, চলুন। উল্লুক, বেল্লিক, ইঁদুর, বেড়াল, শেয়াল, ভেড়া। গোপাল, এরা কারা? ওরা কি চাইছে? আপনাকে বন্দি করে রাজকোষ শূন্য করে নিয়ে যেত। কিন্তু আমি তো ওদের চিনতেই পারছি না। সেই ব্যবস্থা করছি,
আগে সবাইকে ডাকুন আর 2 বালতি জল আনতে বলুন। এই কে কোথায় আছিস? পাহারা দেবার নাম করে নাক ডাকিয়ে ঘুমোচ্ছিস? 2 বালতি জল নিয়ে আয় তাড়াতাড়ি। মহারাজ, মহারাজ আমাকে দেখলেই আপনি চিনতে পারবেন। এই পোড়ার মুখ আর দেখাতে চাই না। এই মন্ত্রীর পরামর্শেই একজন রাজা হয়ে আপনার ধন লুট করতে এসেছিলাম ভিখারির ছদ্মবেশে। আমাকে ক্ষমা করে দিন। মহারাজ চিনতে পারছেন? দেখুন কাদের আপনি আশ্রয় দিয়েছিলেন। কি আপনি তো খাম্বাজ রাজ আর সঙ্গে খাম্বাজ মন্ত্রী। আপনারা নিজে এসেছেন আমাকে বন্দি করে আমার ধনরত্ন লুট করতে। এবারের মতো আমাদের ক্ষমা করে দিন। আমার মন্ত্রীকে আমি বরখাস্ত করে দিয়েছি, এবার আমাকে যেতে দিন। যাবেন তো বটেই, তবে নিজের রাজ্যে নয়, কারাগারে। আয় এই 2 দুষ্কৃতীকে কারাগারে নিয়ে যা, বিচার হবে পরে। আর গোপাল, তোমাকে আর কত ধন্যবাদ দেব। আর পুরস্কার কাল আমার রত্ন ভাণ্ডার থেকে যত খুশি রত্ন নিয়ে যাও। আমি রত্ন নিয়ে কি করব মহারাজ? আপনি বরং বিজ্ঞানী মশাইকে মাসোহারাটা বাড়িয়ে দেবেন। বিজ্ঞানী না থাকলে এই কাজটা করা সহজ হতো না মহারাজ। আর আমার খুদে বাহিনীকে খেলনা কিনে দেবেন, সেটাই আমাকে দেওয়া হবে। দাদা চড়ুই, তোমাকে আজ মেরেই ফেলবো। একটা যদি খাড়া পেতাম এখানেই তোমাকে বলি দিয়ে দিতাম। ওরে বাবা, আপনি আমাকে পেটাচ্ছেন ঠিক আছে ওরে বাবা, কিন্তু মনে রাখবেন গর্দান শুধু আমার একার যাবে না, আপনারও যাবে। কিন্তু তা লাগছে তো, ও বাবা ছেড়ে দিন না। ওরে বাবা, লাগছে। ওরে বাবা রে। আগে তোর মুন্ডুচ্ছেদ করব, তারপর মহারাজ আমার গর্দান নেবে, বুঝেছিস? হ্যাঁ, আয় আয় আয়, আমি তোকে বলি দেবো, আয়। গিন্নি, গিন্নি কোথায় গেলে গো? তোমার সংসারের ঘানি টানছি। হ্যাঁ কি তোমার মাথার চুলগুলো আগের মতো হলো কিভাবে? হ্যাঁ আরে বিজ্ঞানীর খাড় মেখে আমার বুদ্ধিগুলি সব মাথার মধ্যে ঢুকে গেছে। এখন আর আঠা লাগাতে হবে না। তোমার আঠা তোমার কাছেই থাকুক। বুদ্ধি কমে গেলে ওই আঠা আমার লাগবে, সাবধানে রেখো কিন্তু।